যে মানে যেই সিস্টেমে ধরো যে এনার্জিও আদান প্রদান হয় না, আর কি বলে জড় বস্তুগুলো ইন্টারঅ্যাক্ট করতে পারে না, তাকে বলে আইসোলেটেড সিস্টেম, তাই তো? এনার্জিও মানে ধর একটা সিস্টেম আছে হুম। আমার, লেটস সে এটা একটা সিস্টেম, এবার কি বলছিস তুই বল। আইসোলেটেড সিস্টেম মানে ওই এনার্জিও আদান প্রদান হয় না, আর কি বলে ওটাকে, জড় বস্তুগুলো আদান প্রদান হয় না। হ্যাঁ মানে টোটাল ম্যাটার চেঞ্জ এটা হয় না, জিরো। জিরো, টোটাল এনার্জি চেঞ্জও এনার্জি জিরো। চেঞ্জ সেটাও জিরো, তাহলে হুম। এটা হচ্ছে আইসোলেটেড। হ্যাঁ, এবার এটাকেই কি অ্যাডায়াবেটিক সিস্টেম বলে? না, একদমই না। তাহলে কোনটা অ্যাডায়াবেটিক সিস্টেম? যেটা ক্লোজ অ্যাডায়াবেটিক, সিস্টেম সেটা? অ্যাডায়াবেটিক সিস্টেম মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে অ্যাডায়াবেটিক সিস্টেমে মাস চেঞ্জ হতে পারবে না এমন কোনো গল্প নেই, ঠিক আছে। হুম। মাস চেঞ্জ হতেই পারে, ম্যাটার চেঞ্জ হুম। হতেই পারে, কিন্তু অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে এই যে এনার্জি চেঞ্জটা জিরো যেটা বলা হচ্ছে, হুম। সেই এনার্জিটা অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে অনলি হিট এনার্জি চেঞ্জটা জিরো। আচ্ছা, অনলি মানে হিট দুটো এক এনার্জি। নয়? হ্যাঁ, না দুটো এক এক নয়, নয়? এক নয়। হ্যাঁ অবভিয়াসলি আমি বলতে পারি একটা আইসোলেটেড সিস্টেম সে অ্যাডায়াবেটিক, মানে তার যে ওয়ালটা মানে অ্যাডায়াবেটিক তো অ্যাকচুয়ালি একটা প্রসেস, তাই না? অ্যাডায়াবেটিক হচ্ছে একটা প্রসেস, হুম। প্রসেস। তাহলে আমি বলতে পারি যে যদি একটা আইসোলেটেড সিস্টেম তুই নিস, নিয়ে তুই বলতে পারিস যে এর ওয়ালগুলো অ্যাডায়াবেটিক, কারণ আইসোলেটেড সিস্টেম বানালে তোকে অ্যাডায়াবেটিক ওয়াল বানাতেই হবে, নাহলে হিট এনার্জি ট্রান্সফার হয়ে যাবে, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। তো আইসোলেটেড সিস্টেম অ্যাডায়াবেটিক ওয়াল দ্বারাই ঘেরাও করা থাকে, ঠিক আছে। কিন্তু অ্যাডায়াবেটিক না। না মানে অ্যাডায়াবেটিক নয় বলতে তার প্রসেসটা কী হবে, তুই ধর আইসোলেটেড সিস্টেমে একটা, লেটসে তুই না, একটা, প্রসেস না বলছি, অ্যাডায়াবেটিক সিস্টেম যেটা সেটাই কি আইসোলেটেড অ্যাডায়াবেটিক বলে সিস্টেম? সিস্টেম হয় না কোনো। বইতে লেখা ছিল কোশ্চেন। অ্যাডায়াবেটিক সিস্টেম লেখা ছিল? হ্যাঁ। শিওর তুই? শিওর। কোথায় লেখা ছিল বল আমাকে, তোর যা বই আছে আমার তো সেই বই আছে। এক মিনিট। এই ফার্স্টে মানে কি বলবো, পরিচ্ছেদ ওয়াইজ কোশ্চেন গুলো থাকে না? হুম, বল না কোনটা, ওয়ার্ম আপ কোশ্চেন তাই তো? হ্যাঁ, আমার কোশ্চেন গুলো যা। হুম। ওয়ার্ম আপে 6.2 তে যাও। 6.2, ওয়েট। দেখবে থার্মোডাইনামিক প্রপার্টিজের উপরে, মানে আগে। ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ রিগার্ডিং ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টি তার নিচে, তাই তো? হ্যাঁ, তার নিচে, তার নিচে। তিনটে প্রশ্ন আছে টোটাল। 3 নম্বর প্রশ্নটা দেখো। আইডেন্টিফাই দ্য ফলোয়িং অ্যান্ড অ্যাজ অ্যান এক্সটেন্সিভ অর না, ইন্টেন্সিভ। ওটা না, ওটা না, তার আগেরটা। না, হোয়াট, কই গেল? আর তার নিচে কোশ্চেন নেই আর? এই তো হোয়াট ইজ মেন্ট বাই অ্যাডায়াবেটিক সিস্টেম। হ্যাঁ। হ্যাঁ, তারপরে ইজ ইট পড়ো। অ্যান আইসোলেটেড সিস্টেম। আচ্ছা অ্যাডায়াবেটিক সিস্টেম মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে এমন একটা সিস্টেম যার ওয়ালগুলো অ্যাডায়াবেটিক, আর কিছুই না, হ্যাঁ, ওয়ালগুলো অ্যাডায়াবেটিক। হুম, হ্যাঁ, তো এবার অ্যাডায়াবেটিক ওটা ওয়াল লেখা মানে ছিল কি, না। অ্যাডায়াবেটিক ওয়াল মানে হচ্ছে তার হিট এনার্জি চেঞ্জ হতে দেবে না, কিন্তু আদার ফর্ম অফ এনার্জি এর মধ্যে দিয়ে চেঞ্জ হতে পারে। তাহলে একটা আইসোলেটেড সিস্টেমকে আমরা ওই মানে ওরমভাবে সকল ছাগলই প্রাণী, কিন্তু সকল প্রাণী ছাগল নয়, হ্যাঁ। হুম। তো সেরকমই যে এক্ষেত্রে অ্যাডায়াবেটিক মানে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে ওয়ালটা মাস্ট বি অ্যাডায়াবেটিক হতেই হবে, কারণ হুম। আইসোলেটেড সিস্টেমে শুধু হিট এনার্জি নয়, আদার ফর্ম এনার্জি সমস্ত এনার্জি যেতে পারবে না, কিন্তু অ্যাডায়াবেটিক সিস্টেমের ক্ষেত্রে সমস্ত ফর্মে এনার্জি যেতে গেলে অনলি হিট এনার্জি যেতে পারবে না। তাহলে এই সকল আইসোলেটেড সিস্টেমই একটা অ্যাডায়াবেটিক সিস্টেম, কিন্তু সকল অ্যাডায়াবেটিক সিস্টেম আইসোলেটেড সিস্টেম নয়। আচ্ছা। ক্লিয়ার হলো? হ্যাঁ। তবু অ্যাডায়াবেটিক সিস্টেম কথাটা করে ঠিক কথা নয়, যাই হোক, মানে বলাই যেতে পারে অ্যাডায়াবেটিক সিস্টেম বলাই যেতে পারে, কারণ তার কারণটা কিছুই না, তার কারণটা হচ্ছে যে কারণটা বললেই বুঝতে পারবি যে এই মানে এই যে অ্যাডায়াবেটিক সিস্টেম যখনই বলা হচ্ছে তখন সিস্টেম অ্যাকচুয়ালি তিনটেই হয়, ওপেন, ক্লোজ আর আইসোলেটেড। হুম। কেন অ্যাডায়াবেটিক সিস্টেম হতে পারে না, কারণ একটু আমরা যখন হিটের সম্পর্কে পড়বো তখন দেখতে পাবো যে হিট, তারপরে হুম। হচ্ছে তোর ওয়ার্ক, মানে এনি ফর্ম অফ এনার্জি, মানে কমন ফর্ম অফ এনার্জি, এগুলো সবাই হচ্ছে পাথ ফাংশন, ঠিক আছে, পাথ হ্যাঁ। ফাংশন। ফলে হ্যাঁ। এরা
একটা সিস্টেমের স্টেটের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ যখন বলেছিল কোনো এটা। যখন কোনো একটা চেঞ্জ হচ্ছে হুম অনলি তখনই এদের এক্সিস্টেন্স টের পাওয়া যায়। হুম ঠিক হুম আছে, হুম একটা সিস্টেমের হিট সম্পর্কে তুই কোনো ধারণা করতে পারবি না যতক্ষণ না সেই সিস্টেমটাকে কোনো চেঞ্জের মধ্যে তুই নিয়ে যাবি। হুম ফলে অ্যাডায়াবেটিক সিস্টেম কথাটা বলার মানে এইটাই যে আমি সবসময় দেখতে পাচ্ছি আমার ওয়াল থেকে যেন হিট বেরিয়ে যাচ্ছে কি বেরিয়ে যাচ্ছে না, হ্যাঁ সেটা করা যায় না। মানে সেটা করতে গেলে তাহলে হিট এনার্জিকে কনস্ট্যান্টলি মনিটর করতে হবে, সেটা করা মুশকিল। বরং আমরা এটাকে বলতে পারি যে একটা অ্যাডায়াবেটিক সিস্টেম মানে ইয়ে সিস্টেম, মানে কি বলবো, আইসোলেট ক্লোজ সিস্টেম হতে পারে। ঠিক আছে, হ্যাঁ ক্লোজ সিস্টেম সেটাই বলছি। ক্লোজ সিস্টেম। কারণ কি বলবো, ম্যাটারের তো আদান প্রদান হতে পারে ওখানে। ম্যাটারের আদান Add- প্রদান হতে পারে হ্যাঁ না, ম্যাটারের ভুল বললি তুই, ক্লোজ সিস্টেমে তো ম্যাটারের আদান প্রদান হবে না, এনার্জি আদান প্রদান হতে সরি, পারে। ঠিক এনার্জি আছে, আদান প্রদান হতে তো পারে। অ্যাডায়াবেটিক প্রসেস যদি হতে হয়, যদি অ্যাডায়াবেটিক ওয়াল থেকে থাকে তাহলে না, সেটাকে অ্যাডায়াবেটিক এনার্জি আদান প্রদান হতে পারে, শুধু হিট এনার্জি হবে না, তাই তো? কি, অ্যাডায়াবেটিকে হিট এনার্জি আদান প্রদান হবে না। অ্যাডায়াবেটিকে হিট এনার্জি আদান প্রদান হবে না শুধুমাত্র, ঠিকই বলেছিস। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। মানে আমি যেটা বলেছিলাম তোদেরকে সেটা হচ্ছে যে ওপেন সিস্টেমের ক্ষেত্রে সবসময় মনে রাখবি যে ফর সবকিছু আদান প্রদান হবে। ডেল্টা এম নট ইকুয়াল টু জিরো অ্যান্ড ডেল্টা ই ই সেটাও নট নট ইকুয়াল ইকুয়াল টু টু জিরো। জিরো। এটা হচ্ছে ওপেন হ্যাঁ সিস্টেম। এরপরে হ্যাঁ ক্লোজ সিস্টেম, দেয়ার আর টু টাইপ অফ ক্লোজ সিস্টেম, যদি একটা হুম নিয়েই কাজ কারবার করা হয়। একটা হচ্ছে যে ডেল্টা এম নট ইকুয়াল টু জিরো বা হুম ডেল্টা ই ইজ ইকুয়াল টু জিরো, এটা এক নম্বর অপশান। আরেকটা অপশান হচ্ছে ডেল্টা এম ইকুয়াল টু জিরো বা ডেল্টা ই নট ইকুয়াল টু জিরো। এবার হুম এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই সিস্টেমটা পাওয়া খুব সোজা, যেখানে মাস চেঞ্জ হ্যাঁ হচ্ছে না কিন্তু এনার্জি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই হুম সিস্টেমটা পাওয়া খুব সোজা, কিন্তু এই সিস্টেমটা পাওয়া পার্টিকুলারলি একটু কঠিন। হ্যাঁ, এই সিস্টেমটা, তার জন্য নিচেরটা ইউজ করি। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এমন সিস্টেম যেখানে মাস চেঞ্জ হয় না, এই মাস চেঞ্জ হয়ে যাচ্ছে অথচ এনার্জি চেঞ্জ হচ্ছে না, এইটা পাওয়া একটু মুশকিল। তাহলে অ্যাডায়াবেটিক সিস্টেমের ক্ষেত্রে যদি এরকম একটা অ্যাডায়াবেটিক সিস্টেম হয় যেখানে তুই লিক প্রুফ ওয়াল দিয়ে বাইন্ড করে রেখেছিস, তার মানে সেখানে ম্যাটারও বেরোচ্ছে না, তাহলে এই হুম শর্তটা ইয়ে হলো। এইবার তো ক্লোজ। তোকে দেখতে হবে যে এই শর্তটা কি হচ্ছে। ঠিক আছে, এবার হুম এই শর্তটা দেখতে গেলে তোকে বুঝতে হবে যে এখানে এনার্জি ট্রান্সফার হতে পারে, কিন্তু অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে বাকি সমস্ত এনার্জি ট্রান্সফার হলেও হিট এনার্জি ট্রান্সফার হবে না। তাহলে আমরা হুম বলতে পারি না যে সকল এনার্জি এখান দিয়ে ট্রান্সফার হবে, তাহলে অ্যাডায়াবেটিক সিস্টেমকে ক্লোজ সিস্টেমও বলা যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ ক্লোজ সিস্টেমে বলা যাচ্ছে না, তাহলে একমাত্র বলা যেতে পারে একটা স্পেশাল আইসোলেটেড সিস্টেম। কারণ আইসোলেটেড সিস্টেমে ডেল্টা এম নট ইকুয়াল টু জিরো অ্যান্ড ডেল্টা ই নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ ঠিক আছে, ফলে এইটা তো যেভাবে খুশি ঠিক হয়ে যাবে, কিন্তু এই ডেল্টা ই নট ইকুয়াল টু জিরো এক্ষেত্রে আমাকে মানতে হচ্ছে অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে ফর অ্যাডায়াবেটিক অনলি হিট এনার্জি বা চেঞ্জ ইন হিট এনার্জি এইটা জিরো, হুম বাকি সমস্ত এনার্জি কিন্তু ট্রান্সফার হতে পারে। ফলে অ্যাডায়াবেটিক সিস্টেমকে বলা বেটার হচ্ছে একটা স্পেশাল কেস অফ অ্যাডায়াবেটিক, স্পেশাল কেস অফ আইসোলেটেড সিস্টেম। হুম ঠিক আছে, ঠিক আছে। আর কিছু প্রশ্ন আছে সুতনুকা? না দাদা। আচ্ছা, আজকে তাহলে আমরা পড়বো কোথা থেকে, রিভার্সিবল সিস্টেম থেকে। ঠিক আছে, রিভার্সিবল প্রসেস, সরি সিস্টেম, রিভার্সিবল প্রসেস থেকে। হুম, রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস, সাইক্লিক প্রসেস পড়িয়ে দিয়েছিলাম। কোনো প্রশ্ন আছে কি? এই অরিজিৎ, তুই বললি আরও প্রশ্ন আছে তোর, একটা প্রশ্ন বলে কি হয়ে গেল? না না, এটাই আর কি ছিল, আর তো কিছু ছিল না। ওই আর কিছু নেই? না, আচ্ছা, ও একটা ছিল, ওই যে এখান দিয়ে না কোশ্চেনটা, যাই হোক বন্ড থেকে, মানে বন্ডের কোশ্চেন না, বলছি ওই বন্ডিং গ্রাফটাকে কি বলে? ও নাম বন্ডের আছে ওটা, কোনটা, এইটা? ওই যেটাকে আমরা প্রেমের গ্রাফ বলে থাকি, হ্যাঁ ও এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে লেনার্ড জোন্স পোটেনশিয়াল। কি স্পেলিংটা একটু বল। স্পেলিংও বলতে হবে? না না, বুঝে গেছি, লিওনার্ড জোন পোটেনশিয়াল। গ্রাফটা হচ্ছে এরকম, এই বরাবর হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল এনার্জি,
মানে ডিস্টেন্স। আর এই বরাবর হচ্ছে দাঁড়া, আচ্ছা এই বরাবর হচ্ছে তোর আর ডিস্টেন্স। তাহলে এটা এরকম এসে এইরকম, মানে ভালো আঁকতে হ্যাঁ পারলাম না, বোর্ডে ভালো আঁকতে পারি, এরকম টাইপের হয়ে যায়, যেখানে এইটাকে এইটা হচ্ছে তো বন্ড লেন্থ নাকি? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম বন্ড ডিস্টেন্স। বন্ড ডিস্টেন্স বা ইন্টারাকশন ডিস্টেন্স বলা হয়, হুম ডিস্টেন্স। ঠিক আছে, এই গ্রাফটার নাম হচ্ছে লেনার্ড জোনস পোটেনশিয়াল। হুম ঠিক আছে, এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে, মানে সারা পৃথিবী জুড়ে। হুম। ম্যাথমেটিক্যাল ফর্মটাও লিখে দেবো নাকি? না থাক, আমি শুধু নাম জানতে চাইছি। অঙ্ককে এত ভয় পেলে হবে? লিখে দাও। দাঁড়া, লিখে দিচ্ছি। একজন পোটেনশিয়ালকে লেখা যায় এইভাবে, ম্যাথমেটিক্যাল ফর্ম। ধর একটা ভি অফ, বেঁকে যায় কেন, ভি অফ এক্স, হ্যাঁ, ওর আর এখানে এক্স লেখা ঠিক নয়, আর যেহেতু আমরা এটা আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এখানে এল জে লিখে দিলাম, লেনার্ড জোনস পোটেনশিয়াল সাম 4 এপসাইলন সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12 মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম। যাই হোক, হুম। মাথার দুতলা উপর দিয়ে গেল এটা। কিছুই না, দুটো ফাংশন, এইটা এই সিগমাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই এপসাইলন সিগমা এরা সবই হচ্ছে কনস্ট্যান্ট, চার তো অবভিয়াসলি কনস্ট্যান্ট, এ নিয়ে তো বলার কিছু নেই। হুম অনলি যেটা মানে তাহলে ফাংশনটাকে রিডিউস করে দিলে হয় বেসিক্যালি 1/r⁻12 মাইনাস 1/r⁻6। তার মানে এটা সাম 1/r⁻12 এর যা কার্ভ আর 1/r⁻6 এর যা কার্ভ, এই দুটোর হ্যাঁ। একটা মানে বিয়োগফল কার্ভ হিসাবে দেখা দেবে। ঠিক আছে, আচ্ছা সে কোনো একদিন সময় পেলে পরে গ্রাফ আঁকা শিখিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, গ্রাফ কি করে আঁকে জটিল জটিল জিনিসের। আচ্ছা, আমরা রিভার্সিবল প্রসেস করি। হুম। সুতনগা পিচকারি কেন বয়েল ল ফলো করে না, সেটা মানে বয়েলস ল এর উদাহরণ নয়, এটা বোঝা গেছে। হ্যাঁ, মিম টিমগুলো যারা বানায় তারা অতটা ভালো বোধহয় বিজ্ঞান জানে না, যা ইচ্ছা লিখে দেয়, মাঝে মধ্যে দেখা যায়। যাই হোক, আচ্ছা রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস কাকে বলবো, রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে এই ইরিভার্সিবল প্রসেস বোঝার আগে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম প্রসেস, মানে আমরা দুভাবেই বুঝতে পারি, আইদার আমরা রিভার্সিবল প্রসেস, আচ্ছা আমরা একটা কাজ করি, আগে রিভার্সিবল প্রসেসকে ইন লিটারাল সেন্স বোঝার চেষ্টা করি, তারপরে আমরা
ইকুইলিব্রিয়াম ব্যাপারটা বোঝার পর আমরা আবার এখানে ব্যাক করব, ঠিক আছে? আচ্ছা, লেটস সে আমরা এরকম একটা সিস্টেম নিচ্ছি। যা সব মুছে গেল, ওর আবার সিলেক্ট করা ছিল। এরকম একটা সিস্টেম নিচ্ছি। এই সিস্টেমের মাথায় আমরা একটা পিস্টন লাগিয়েছি, এখানে গ্যাস পার্টিকেল ছেড়ে দিয়েছি, ঠিক আছে? আর এর ওপরে, আচ্ছা এর ভেতরে সামান্য গ্যাস পার্টিকেল ছেড়ে দিয়েছি, এগুলো সব গ্যাস পার্টিকেল। আর এর ওপরে আমরা কিছু মানে ভারী জিনিসপত্র রেখেছি, বাটখারা টাইপের জিনিসপত্র, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এইবার কী করবো, এই সেম জিনিসটাকে আমরা এখান থেকে হট করে একটা বাটখারা, একটা বা দুটো বাটখারা তুলে নিলাম, তাহলে কি ঘটনা ঘটবে? পিস্টনটা মুভেবল? হ্যাঁ, মানে পিস্টনটা তো মুভেবল বটেই। তাহলে উপরে উঠে যাবে পিস্টনটা। পিস্টনটা উপরে উঠে যাবে, তাই তো? একটু, বেশি না। একটা সাইড একটু উপরে উঠবে। একটা সাইড কেন? এখানে তো এইখানে তো কোনো মানে কি বলবো, কবজা টাইপের লাগানো নেই যে এরকম। ও আচ্ছা আচ্ছা। এটা তো অ্যাজ এ হোল একটা পিস্টন, ঠিক আছে? তো এবার এখানে আমি কি করছি, এখানে তাহলে এটা সামান্য উঠে যাবে। লেটস এটা এই হাইটে ছিল, আগে এই হাইটে ছিল, এখন এটা এই হাইটে এসছে, বা উল্টো করে রাখি। এই ছিল, লেটস সে আমার এইখানে আগে ছিল পিস্টনটা, এখন সেই পিস্টনটা এখানে উঠে এসছে, উইথ কিছু ভর এর মাঝখানে এখনো রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা সোজা কথায় ভেতরের গ্যাসটার কি হলো, ভেতরের গ্যাসটার এক্সপ্যানশন হলো, তাই তো? এক্সপ্যানশন হলো। এই যে বেশ খানিকটা ওয়েট একবারে তুলে নিলাম, তার ফলে একটা র্যাপিড মানে অনেকটা চেঞ্জ হয়ে গেল। এইখানে ছিল পিস্টনটা, এই এতটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ। এই যে এই ধরনের যখন চেঞ্জ হচ্ছে, যখন আমার এইখানে এই মাসগুলো দেওয়ার জন্য একটা সাপোজ প্রেশার ছিল, লেটসে সেটা P1, এবং এইখানে জিনিসটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে, মানে এই অবস্থায় এই ভেতরের গ্যাসের প্রেশার হচ্ছে P1, তাই তো? বা লেটসে এটা আমি যদি এইভাবে বলি, ভেতরের গ্যাসের প্রেশার হচ্ছে P ইন্টারনাল, হ্যাঁ, আর এক্ষেত্রে P এক্সটার্নাল 1। তাহলে এই কন্ডিশনে P এক্সটার্নাল 1 ইজ ইকুয়াল টু P ইন্টারনাল ছিল। এবার যেই আমি ওপর থেকে ওয়েট কমিয়েছি, পি এক্সটার্নাল গেছে কমে, তাহলে এখন এখানে যে P এক্সটার্নাল, সেটা P এক্সটার্নাল 2, হ্যাঁ, আর এইখানে তখন গ্যাসটা তার ইন্টারনাল প্রেশার অনুযায়ী সে এক্সপ্যান্ড করেছে, যত ভলিউম এক্সপ্যান্ড করেছে তার প্রেশার কমেছে, কমে গিয়ে আবার একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়েছে, যখন P ইন্টারনাল এটা 1 ছিল, এটা 1 ছিল, এটা 2 হলো, ঠিক আছে? এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা হলো একটা কনস্ট্যান্ট প্রেশারের এগেনস্টে। কারণ আমি কি করেছিলাম, আমি এখান থেকে P এক্সটার্নাল থেকে কিছুটা ওয়েট কমিয়ে P এক্সটার্নাল 2 করে দিয়েছিলাম। এবার থ্রু আউট দ্য প্রসেস, যখন গ্যাসটা এক্সপ্যান্ড হওয়া শুরু করলো এবং যখন শেষ হলো, থ্রু আউট দ্য প্রসেস এক্সটার্নাল প্রেশার তার কত ছিল? ওয়ানই ছিল, মানে এক্সটার্নাল প্রেশার তো যেটা ছিল আগে সেটাই ছিল।
না কোনটা ছিল সেটা বল, এখানে দুটো এক্সটার্নাল প্রেশারের কথা আমরা বলেছি। থ্রু আউট দ্য প্রসেস হুম, প্রসেসে পি থেকে কিছু হয় নাকি? তাহলে নির্ভর করে ইনিশিয়াল আর ফাইনালের বুঝতে জন্য। পারিস নি যারা, শুধুনুকা বুঝতে পেরেছো? না দাদা আরেকবার বলো। আমি বলছি যে এইখানে একটা গ্যাস রেখেছিলাম, একটা পিস্টন, তার উপরে কিছু ওয়েট দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ওয়েট দেওয়ার জন্য এই পিস্টনটা এই দিকে একটা প্রেশার দেবে তো, হ্যাঁ। সেই প্রেশারটাকে আমরা বলছি লেটসে এটা হচ্ছে আমার পি এক্সটার্নাল, ঠিক আছে? সেই প্রেশারটাকে আমরা বলছি পি এক্সটার্নাল 1, ঠিক আছে? এই প্রেশারটা ছিল। আচ্ছা, এই অবস্থায় আমরা যখন সিস্টেমটাকে দেখছি তখন সিস্টেমটা অলরেডি ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করে গেছে, ইকুইলিব্রিয়ামেই আছে, কোনো নড়নচড়ন হচ্ছে না। তার মানে হচ্ছে এই গ্যাসটার যে ইন্টারনাল প্রেশার সেটা যদি আমার পি ইন্টারনাল 1 হয় লেটসে, তাহলে এই আমরা যখন থেকে সিস্টেমটাকে দেখা শুরু করছি তখন থেকে সে এই ইকুইলিব্রিয়ামটাকে মেনটেন করছে, যে পি এক্সটার্নাল 1 ইজ ইকুয়াল টু পি ইন্টারনাল 1। তাই জন্যই তো এই পিস্টনটার কোনো নেট মুভমেন্ট নেই। বোঝা গেল? না, বুঝলাম না, আরেকবার। এখনো বোঝা গেল না? না, আরেকবার বলো এটাই। একটা ভলিউম, একটা চেম্বারের মধ্যে আমি কিছুটা গ্যাস নিয়েছি, তার উপরে একটা পিস্টন দিয়েছি, সেই পিস্টনের হ্যাঁ, উপরে কিছু ওয়েট চাপিয়েছি, তাহলে পিস্টনটা ওই গ্যাসটার উপরে একটা প্রেশার দেবে তো, দেবে। সেই প্রেশারটাকে আমি পি এক্সটার্নাল 1 বলছি। বললাম। এবার যখন থেকে আমরা সিস্টেমটা দেখা শুরু করছি তখন থেকে সেই সিস্টেমটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেছে, অর্থাৎ এই পিস্টনটার কোনো নেট মুভমেন্ট নেই, না ওপরে বা নিচে। তার মানে কি, যে গ্যাসটার যে ইন্টারনাল প্রেশার, সেই ইন্টারনাল প্রেশার এক্স্যাক্টলি ইকুয়াল হয়ে গেছে তার এক্সটার্নাল প্রেশারের সঙ্গে, এক্সটার্নাল প্রেসারের সাথে। ঠিক হ্যাঁ। আছে? বোঝা গেল? হ্যাঁ। এইবার এখান থেকে আমি কিছু পরিমাণ ওয়েট তুলে দিলাম, তাহলে কি হবে, এই হুম। এক্সটার্নাল প্রেশারটা চেঞ্জ হবে। হুম। লেটসে এই এক্সটার্নাল প্রেশারটা হলো পি এক্সটার্নাল 2। তাহলে আমি তো হুম। একবারেই ওয়েটটা তুলে দিচ্ছি, প্রথমেই ওয়েটটা তুলে হুম। দিচ্ছি, তাহলে প্রথমেই এক্সটার্নাল প্রেশারটা পি এক্সটার্নাল 1 থেকে পি এক্সটার্নাল 2 তে চলে গেল। হুম। এইবার কি হবে, যখনই এটা তুলবে তখনই কি হলো, পি ইন্টারনাল 1, সরি, পি ইন্টারনাল 1 ইজ গ্রেটার দেন পি এক্সটার্নাল 2। আমি বলছি যেই মুহূর্তে আমি ওয়েটটা তুললাম সেই মুহূর্তে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। হবে। তার মানে এখন কি হবে, যে পি ইন্টারনাল বেশি পি এক্সটার্নাল থেকে, তাহলে পি ইন্টারনাল এদিকে একটা নেট মুভমেন্ট দেবে, পিস্টনটা আস্তে গ্রেডিয়েন্ট আস্তে উপরে উঠবে। আস্তে আস্তে উপরে উঠতে শুরু করবে। যত পিস্টন উপরে উঠবে তত সিস্টেমটার ভলিউম বাড়বে, বাড়বে। এবং আমরা জানি যে ভলিউম বাড়লে পরে গ্যাসের প্রেশার কমে। কমবে। হুম। তাহলে ভলিউম বাড়ার সঙ্গে যদি গ্যাসের প্রেশার কমে, তাহলে আস্তে আস্তে কী হবে, যে এই যেখানে পি ইন্টারনাল 1টা পি এক্সটার্নাল 2 এর থেকে বেশি ছিল, আস্তে আস্তে এটা কমতে কমতে একটা নতুন প্রেশারে আসে গিয়ে থামবে, লেটস সে পি ইন্টারনাল 2 হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য পি ইনটু। সেটা কখন হবে, যখন পিস্টনটাই ইকুয়াল টু। সরি, ইকুয়াল টু, এবং সেটা কখন হবে, সেটা আমার যখন হুম। এই যখন এটা আবার ইকুইলিব্রিয়ামে যাবে। ইকুইলিব্রিয়ামে চলে যাবে। এইবার এই এই যে থ্রু আউট প্রসেসটা যে হলো, অর্থাৎ গ্যাসটা যে এক্সপ্যান্ড করলো, এইটা একটা কনস্ট্যান্ট প্রেশারের এগেনস্টে হলো, সেটা প্রেশারটা কত? হ্যাঁ। আচ্ছা। এই প্রসেসটা যে হলো সেটা একটা থ্রু আউট প্রসেসটা একটা কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশারের এগেনস্টে হলো, সেই কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশারটা কত? বলা যাচ্ছে না এটা? পি এক্সটার্নাল 2। হ্যাঁ অবভিয়াসলি। হ্যাঁ, ঠিক আছে। সুতনুকা বোঝা গেছে তো? হ্যাঁ দাদা। হুম, এই প্রসেসটাকেই আমরা বলবো ইরিভার্সিবল প্রসেস। আচ্ছা। মানে অ্যাকচুয়ালি এটা ইরিভার্সিবল প্রসেসের একটা মাত্র উদাহরণ, এরকম অনেক ইরিভার্সিবল প্রসেস হতে পারে। এবার রিভার্সিবল প্রসেসটা বলি, তাহলে ইরিভার্সিবল প্রসেসটা মানে এবার ক্লিয়ার হবে যে গোটা জিনিসটা কি। এইবার আমরা আরেকটা সিস্টেম, লেটস এটা 2 কেস, আমরা আরেকটা সিস্টেম এরকমই কনসিডার করছি। পিস্টন আছে, ভেতরে গ্যাস পার্টিকেল আছে। আচ্ছা, এইখানে ইনস্টেড অফ গিভিং বাটখারাস আমরা এখানে দিলাম কি ছোট ছোট
খুব ছোট ছোট নুড়ি পাথর দিলাম, ভীষণ ছোট ছোট, ঠিক আছে, তাদেরই ওয়েট আছে। এইবার কি করছি আমরা, আস্তে আস্তে প্রথমে ধর 1 পিস নুড়ি পাথর তুললাম যার ওয়েট লেটসে 10 মিলিগ্রাম, ঠিক আছে, সেটা একটা স্টেটে গেল। আবার আরেকটা তুললাম, এরকম করে করে আগের বার লেটসে আমরা এখান থেকে ভ্যালু যদি বলি একটা বাটখারা না কমিয়েছিলাম 10 গ্রামের, ঠিক আছে। এবার এইখানে আমরা কি করলাম, এই 10 মিলিগ্রাম বা লেটসে 100 মিলিগ্রাম করে কমাতে কমাতে, 100 মিলিগ্রাম মানে কবার কমাতে হবে, 100 মিলিগ্রাম মানে হচ্ছে 10 বারে 1 গ্রাম, তাহলে 10 ইন্টু 10, 100 বার কমাতে হবে, তাই তো। তাহলে এই 100 বার প্রসেসটা করার পর সেই এই প্রসেসেই এই স্টেটেই যাবে, কিন্তু এই ফাইনাল স্টেটেই গিয়ে পৌঁছাবে। কারণ এখানেও আমি সেম গ্যাস নিয়েছিলাম, সেম ওয়েট ছিল, সমস্ত কিছু ছিল, এখানেও 10 গ্রাম কমিয়েছি, এখানেও 10 গ্রাম কমিয়েছি। দ্য অনলি ডিফারেন্স হচ্ছে এইখানে আমি ভীষণ স্মল কোয়ান্টিটিতে কমিয়েছি, ফলে যে পিস্টনটা আগে র্যাপিড জাম্প হচ্ছিল এখন খুব সামান্য সামান্য করে চেঞ্জ হবে, তাই তো। ইনফিনিটিসিমালি চেঞ্জ হবে, ইনফিনিটিসিমালি চেঞ্জ হবে, চেঞ্জ হবে। এই যে ইনফিনিটিসিমালি স্মল স্টেপে কোনো একটা প্রসেস ঘটছে, সেই প্রসেসটাকেই বলা হয় রিভার্সিবল প্রসেস। এইবার ইরিভার্সিবল প্রসেসের রেসপেক্টে গেলে পরে বুঝতে পারবি যে আমরা কি করতে চাইছিলাম, যে ইরিভার্সিবল প্রসেস মানে একটা জাম্পে, মানে একটা বড় মানে ফট করে যদি মানে খুব র্যাপিডলি চেঞ্জ হয়ে যায় সেটা ইরিভার্সিবল, আর খুব আস্তে 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 প্রসেস হলে সেটা রিভার্সিবল। হ্যাঁ, এইবার এইটাই আমরা যখন ইকুইলিব্রিয়াম পড়বো তখন আরো ভালো করে বলতে পারি যে ফট করে চেঞ্জ হওয়া আর আস্তে আস্তে চেঞ্জ হওয়া, এটার ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা কি সেটা আমরা তখন বুঝতে পারবো। মানে ফট করে চেঞ্জ করা মানে আমি কোনটাকে বলবো ফট করে চেঞ্জ করা, ঠিক আছে। মানে আসল ব্যাপারটা হচ্ছে, আমি এখানে একবার স্টেটমেন্টটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের 3 ধরনের ইকুইলিব্রিয়াম একটা সিস্টেম মেনটেন করতে পারে, থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, আর একটা কি ভুলে গেছি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ যাই, হ্যাঁ, তো এই মানে সব সিস্টেমে তো কেমিক্যাল সিস্টেম না হলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দরকার হয় না, তো 3টে ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারে। তো একটা সিস্টেম যখন তার প্রত্যেকটা চেঞ্জিং স্টেপে সে সারাউন্ডিংসের সঙ্গে সবকটা ইকুইলিব্রিয়ামকে মেনটেন করে, অর্থাৎ সে যখন চেঞ্জে যাচ্ছে সেই ইকুইলিব্রিয়ামটাকে মেনটেন করেই চেঞ্জ হচ্ছে, তখন সেই প্রসেসটাকে আমরা বলি রিভার্সিবল প্রসেস। আর যখন সারাউন্ডিংসের সঙ্গে কোনো ইকুইলিব্রিয়াম না রেখে অনলি ফাইনাল স্টেটে ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করবে, তখন তাকে আমরা ইরিভার্সিবল প্রসেস বলছি। এখানেই দেখে প্রশ্নটা আছে, যখনই আমাকে ইকুইলিব্রিয়াম মেনটেন করতে হবে তখন আমাকে খুব ধীরে 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 চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে রিভার্সিবল প্রসেস ইজ ভেরি স্লো, আর ইরিভার্সিবল প্রসেস হচ্ছে অপেক্ষাকৃত ফাস্ট, ঠিক আছে অনেক। তাহলে রিভার্সিবল প্রসেসের আমরা যদি কিছু প্রপার্টিজ দেখি, প্রপার্টিজ অফ বা ক্যারেক্টারিস্টিক্স, এই ওই মেয়েটি এলো না তো, কনস্ট্রাকটিভ ফিচার অফ রিভার্সিবল প্রসেস, অনুপমা। হ্যাঁ, পরীক্ষা হয়ে গেছে না? না না, ও ক্যারেক্টারিস্টিক ফিচার অফ রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস ক্যারেক্টারিস্টিক প্রথম তো একটা বললাম যে ভেরি স্লো প্রসেস, ঠিক আছে। তার মানে ভেরি স্লো কথাটার মানে কি, ইট রিকোয়ার্স infinite time and infinite number of steps, ঠিক আছে। তারপরে কি ইরিভার্সিবল প্রসেস ক্ষেত্রে সিস্টেমটা সবসময় মিউচুয়াল ইকুইলিব্রিয়াম মেনটেন করবে উইথ সারাউন্ডিংস, ঠিক আছে, থ্রু আউট দ্য প্রসেস, ঠিক আছে। এখানে কি মানে আগের বার যখন এক্সটার্নাল টুটা ইয়ে হয়েছিল, কি বলবো, কনস্ট্যান্ট হয়েছিল প্রেসার,
এখানে কি সেটা হবে? এখানে সেটা হবে মানে বুঝলাম না। মানে আগের বার যখন ইরিভার্সিবল প্রসেসে হ্যাঁ আমরা যখন বাটখারাগুলো তুলে নিলাম, হ্যাঁ তখন থ্রু আউট দ্য প্রসেস ওখানে পি এক্সটার্নাল টু যেটা মানে এক্সটার্নাল প্রেশার টু যেটা ওপাশের, সেটা কি বলবো কনস্ট্যান্ট ছিল। হুম। এখানে কি সেটা হবে? না এখানে হবে না তো, সেটাই তো ব্যাপার, মানে তুই হ্যাঁ, তুই সেটা করতে হবে পারবি না। না তো, মানে ওর চেঞ্জটা হ্যাঁ কনস্ট্যান্ট হবে তুই যদি ভালো করে দেখতে চাই। ওই জন্য রিভার্সিবল প্রসেস বলে, রিভার্সিবল প্রসেস ইজ অ্যান আইডিয়াল প্রসেস। রিভার্সিবল প্রসেস বলে অ্যাকচুয়ালি রিভার্সিবল প্রসেস বলে কোনো কিছু হতে পারে না, কারণ অ্যাকচুয়াল রিভার্সিবল প্রসেস কমপ্লিট হতে ইনফাইনাইট টাইম লাগবে, ইনফাইনাইট নাম্বার অফ স্টেপ লাগবে, তুই কোনোদিনই সেটা অ্যাটেন্ড করতে আচ্ছা। পারবি না। ফলে তুই যাই করে নে না কেন সেটা রিভার্সিবলের কাছাকাছি কিছু একটা হতে পারে, কিন্তু আখেরে সেটা ইরিভার্সিবল। ফলে এখানেও কনস্ট্যান্ট আচ্ছা। প্রেশার আছে। কি করে কনস্ট্যান্ট প্রেশার হচ্ছে, তুই যে এখানে 10 মিলিগ্রাম কমাচ্ছিস, 100 মিলিগ্রাম কমাচ্ছিস, তার জন্য প্রত্যেকটা স্টেটে তো একটা করে কনস্ট্যান্টই হবে। হ্যাঁ প্রত্যেকটা স্টেপে কনস্ট্যান্ট। এবার হচ্ছে এই যে কনস্ট্যান্টটা হচ্ছে এটা কত ছোট। লেটস সে আমি এখানে অ্যাট এ টাইম 100 মিলিগ্রাম করে কমাচ্ছিলাম, হ্যাঁ, তুই আবার একটা প্রসেস করলি যেখানে তুই 1 মিলিগ্রাম করে কমাবি, আরেকজন এলো বললো 1 মাইক্রোগ্রাম করে কমাবো আমি, ঠিক আছে। ফলে তুই যত স্টেপে ভাঙবি তত ওটা রিভার্সিবলের কাছাকাছি যাবে, কিন্তু রিভার্সিবল তুই অ্যাটেন্ড করতে পারবি না সেই অর্থে, ঠিক আছে। বুঝলাম। আচ্ছা, তাহলে এরপরের ক্যারেক্টারিস্টিক্স কি বললাম, যে সবসময় সিস্টেম উইল বি ইন মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। এটা কি? আচ্ছা, এই বাংলায় পারস্পরিক স্থিতাবস্থা নাকি, এ তো বইতেও থাকবে ক্যারেক্টারিস্টিক। আচ্ছা সমস্যাটা না না, হচ্ছে, যারা সেটা না। আমাকে একটা 11-এর মিউচুয়াল বাংলা ইকুইলিব্রিয়াম কি? বলছি, একটা বাংলা বই জোগাড় করতে হবে তো, বাংলা ভার্সনে তোরা লোক, আর আমি ক্রিটিক্যাল বাংলা বানানগুলো, মানে এর যে বাংলা কি বলে কি দরকার? শব্দার্থগুলো ভুলে গেছি। না না দরকার আছে, যাই হোক, মিউচুয়াল ইকুইলিব্রিয়াম। পরীক্ষায় না বুঝলে ইয়েতে চলে যাবো, ওই ইংলিশ কোশ্চেন দেখে নেবো। মিউচুয়াল ইকুইলিব্রিয়াম, না আমি নিজে বাংলাই পড়েছি, কিন্তু সমস্যাটা হয়েছে সে তো পড়েছি 2014 সালে লাস্ট, 14, হ্যাঁ ওরকম 14, প্রায় 14 সাড়ে 14-তে লাস্ট পড়েছি, ঠিক আছে। তো 14.5। হ্যাঁ 15 তো মার্চ মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায়, মার্চ এপ্রিলের মধ্যে, হ্যাঁ 14.5। হ্যাঁ। তো তারপরে আজকে হচ্ছে 22 হয়ে গেছে, ঠিক আছে প্রায়। 22.5। হ্যাঁ তো এইবার তো তার তার মানে হচ্ছে যে তোর ইয়ে হবে না, ক বছর হলো তোর, 6-8 বছর হয়ে গেল, 8 বছর ধরে বাংলা টার্মগুলোর সাথে খুব একটা ওতপ্রোত পরিচিত যোগাযোগ নেই। নেই। হ্যাঁ। যাই হোক, সিস্টেম উইল বি মিউচুয়াল ইকুইলিব্রিয়াম থ্রু আউট দ্য প্রসেস। এবার এই মিউচুয়াল ইকুইলিব্রিয়াম এটা কি বলছি বোঝাও? বলছি বলছি থ্রু আউট দ্য প্রসেস। আচ্ছা মিউচুয়াল ইকুইলিব্রিয়াম মানে ওই যে যেটা বললাম না, যে প্রতি মুহূর্তে তিনটে ইকুইলিব্রিয়ামকে মেনটেন করতে হবে। এবার মিউচুয়াল ইকুইলিব্রিয়ামের মানে হচ্ছে যে সিস্টেম, এটা সারাউন্ডিংস, সিস্টেম সারাউন্ডিংসের সঙ্গে ইকুইলিব্রিয়াম মেনটেন করবে, অ্যাট এ টাইম সারাউন্ডিংসও সিস্টেমের সাথে ইকুইলিব্রিয়াম মেনটেন করবে, ঠিক আছে। হ্যাঁ বুঝলাম না। আর এটা না বোঝার কি আছে, যে সিস্টেম যেমন সারাউন্ডিংসের সাথে ইকুইলিব্রিয়াম মেনটেন করছে, অর্থাৎ চেঞ্জগুলো খুব স্মল অ্যামাউন্টে হচ্ছে, সেরকম সারাউন্ডিংসও সিস্টেমের উপর, মানে এরকম ধরনের সারাউন্ডিংস দুম করে অনেকটা ফোর্স অ্যাপ্লাই করে দিল বা কিছু অ্যাপ্লাই করে দিল, ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে যে ওয়ার্ক ইনভলভ ইন এ রিভার্সিবল সাইক্লিক প্রসেস ইজ জিরো, ঠিক আছে। এক তো রিভার্সিবল হচ্ছে, 2 নম্বর হচ্ছে সাইক্লিক প্রসেস, আর মানে ওয়ার্ক ইজ এ পাথ ডিপেন্ডেন্ট ফাংশন, ঠিক আছে। কিন্তু যখন পাথ ডিপেন্ডেন্ট ফাংশন হওয়ার জন্য কী হচ্ছে, যদি আমার কোনো স্টেট ফাংশন হতো, কোনো স্টেট ফাংশন, তাহলে আমরা জানি যে তার সাইক্লিক ইন্টিগ্রালটা 0 হয়। এনি স্টেট ফাংশন লেটস সে dx, এটা 0 হয়, হ্যাঁ। তার মানে কোনো একটা স্টেট ফাংশন, তার যদি আমি কোনো একটা প্রসেসে এ থেকে বি আবার বি থেকে এ, এই সাইক্লিক এটা করি, আমরা দেখেছি যেহেতু ফাইনাল আর ইনিশিয়াল স্টেট 0, তাই জন্য 0 হয়। কিন্তু পাথ ফাংশনের ক্ষেত্রে এটা 0 হয় না, তাই তো। না। কিন্তু ফর রিভার্সিবল প্রসেস এটা 0 হয়, অর্থাৎ সাইক্লিক ইন্টিগ্রাল, এই সাইনটার মানে হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল ডাব্লিউ রিভার্সিবল, ওয়ার্ক ডান একটা পাথ ফাংশন, রিভার্সিবল 0 হয়, ঠিক আছে। আচ্ছা, কোনো সিস্টেম যদি এক্সপেনশন হয় তাহলে তার জন্য এক্সপ্যানশন ওয়ার্ক আছে,
যদি কম্প্রেশন হয় তাহলে কম্প্রেশনের জন্য কম্প্রেশন ওয়ার্ক আছে, যাই ওয়ার্ক হোক না কেন সেটা সবসময় একটা লিমিটিং ভ্যালু দেবে ফর রিভার্সিবল প্রসেস। মানে যদি এক্সপেনশন ওয়ার্ক হয়, এগুলো নিয়ে এখন চিন্তা করার কিছু নেই, আমরা এগুলো ডিটেলে পড়বো। এক্সপেনশন ওয়ার্ক যদি হয় তাহলে ফর রিভার্সিবল প্রসেস এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক দেবে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক। সেম আর যদি এটা কম্প্রেশন হয়, কম্প্রেশন ওয়ার্ক ফর রিভার্সিবল প্রসেস এটা মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক দেবে। আচ্ছা, ফর অ্যান আইসোলেটেড সিস্টেম অর ফর দ্য ইউনিভার্স টোটাল এন্ট্রপি চেঞ্জ ইন এ রিভার্সিবল প্রসেস ইজ জিরো। ঠিক আছে, তাহলে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ফর রিভার্সিবল প্রসেসে 4 নম্বর সুবিধা, রিভার্সিবল প্রসেস মানে যদি সেটা আইসোলেটেড সিস্টেম হয়, ফর ইউনিভার্সাল ক্ষেত্রে লিখছি ইউনিভার্সের ক্ষেত্রে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা এস ইউনিভার্স ইজ ইকুয়াল টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং ইজ ইকুয়াল টু জিরো হবে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা মারাত্মক জিরো কনফিউশন, জিরো কেন? হ্যাঁ জিরো হবে। ফর এনি রিভার্সিবল প্রসেস ফর অ্যান আইসোলেটেড সিস্টেম অর ইউনিভার্স সেটা জিরো হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে এর মানে কিন্তু এটা না যে সিস্টেম জিরো হয়ে যাবে বা সারাউন্ডিংসের এন্ট্রপি জিরো হয়ে যাবে, কিন্তু দুটো নেট এফেক্ট আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে সেটা জিরো দেখা দেবে। আচ্ছা, ঠিক আছে, ফর রিভার্সিবল প্রসেস এখান থেকে একটা মারাত্মক কনক্লুশন আসে, সেটা হচ্ছে যে আমরা যখন বলছি যে ফর ইউনিভার্স এবং ফর রিভার্সিবল প্রসেস অনলি, আচ্ছা রিভার্সিবল প্রসেস অনলি লিখে দিচ্ছি আমি, হ্যাঁ, এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়, অর্থাৎ ইউনিভার্সের এন্ট্রপি চেঞ্জ হচ্ছে জিরো। আর পৃথিবীতে যত প্রসেস ঘটে সেগুলো রিভার্সিবল না ইরিভার্সিবল? ইরিভার্সিবল। ঠিক আছে, তাহলে আমরা যত প্রসেস ঘটাই সেগুলো হচ্ছে সব ইরিভার্সিবল। হ্যাঁ, এবার এই ইরিভার্সিবল প্রসেস যখনই ঘটছে, ঠিক আছে, তাহলে এটা সম্ভব না। না বলছি দাঁড়া, ইরিভার্সিবল প্রসেস ঘটছে, নট অনলি ইরিভার্সিবল বাট অলসো ইটস সাইমালটেনিয়াস। ঠিক আছে, সাইমালটেনিয়াস না কি বলে ওটাকে, ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, মানে আমরা যখন রিভার্সিবল প্রসেসটা করছি সেই চেঞ্জটা খুবই র্যাপিডলি করে দিচ্ছি, একটা সার্কিট চালিয়ে দিলাম, একটা কিছু চালিয়ে দিলাম। ঠিক আছে, এবং আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস। আমরা প্রচুর নন স্পন্টেনিয়াস প্রসেস করি, তারাও ইরিভার্সিবল হয়, কিন্তু এটা তোকে বুঝতেই হবে যে একটা প্রসেস নেচারে স্বতঃস্ফূর্তভাবে ঘটছে মানে সেটা ইরিভার্সিবল, তাই তো? কোন একটা স্বতঃস্ফূর্তভাবে ঘটছে মানে কি, সে তো ঘটে যাচ্ছে, ফলে তার ওই ব্যাপারটা নেই যে সবসময় সে ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। তার মানে একটা স্পন্টেনিয়াস প্রসেস মাস্ট বি ইরিভার্সিবল। আর জগতে এরকম কত স্পন্টেনিয়াস প্রসেস ঘটে যাচ্ছে, তুই বড় হচ্ছিস, তোর সেলগুলো ডিভিশন হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, গাছরা বাড়ছে, আরও মানে অনেক, মানে এনার্জি বার্ন হচ্ছে, এই হচ্ছে না, হাজারো ইরিভার্সিবল প্রসেসের মধ্যে দিয়ে আমরা ঘিরে আছি। তাহলে ফর ইরিভার্সিবল প্রসেস ইউনিভার্সের ক্ষেত্রে ইউনিভার্সের এন্ট্রপি চেঞ্জ সেটা কি, নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ, নট অনলি দ্যাট, ইউনিভার্স ইজ গ্রেটার দেন জিরো। এটার মানে হচ্ছে আমাদের ইউনিভার্সের এন্ট্রপি বাড়ছে। ঠিক আছে, অর্থাৎ ইউনিভার্সের র্যান্ডামনেস বাড়ছে। এন্ট্রপির সহজ উত্তর হচ্ছে, এন্ট্রপিকে অনেকভাবে ডিসক্রাইব করা যায়, অনেকভাবে, কঠিন সহজ। তো এন্ট্রপিকে আমরা আপাতত এইভাবে বলবো যে সাম রিয়েলাইজেশন অফ র্যান্ডামনেস, অর্থাৎ বিশৃঙ্খলার পরিমাপ, এইভাবে আমরা ভাবতে পারি। ইউনিভার্সের বিশৃঙ্খলা তার মানে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই বাড়তে 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 সে, এটা আমরা থার্মাল ডেটের কথা আমি বলবো একটা সময়, যখন সেকেন্ড ল পড়বো, থার্মাল ডেট বলে একটা জিনিস হয়। ঠিক আছে, সেই থার্মাল ডেট ব্যাপারটা কি, থার্মাল ডেট হচ্ছে এই ইউনিভার্সের এন্ট্রপির সঙ্গে রিলেটেড। এন্ট্রপিকে আরেকভাবেও ইন্টারপ্রিট করা যায়, আমি এখন বলার জন্য জাস্ট বলছি, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ
নন অ্যাভেলেবেল ওয়ার্ক, ঠিক আছে, যে একটা সিস্টেমে ওয়ার্ক করার ক্ষমতা আছে, মানে ওয়ার্ক ডান করার জায়গা আছে, কিন্তু সেই ওয়ার্কটা নন অ্যাভেলেবেল। হ্যাঁ, অর্থাৎ এনার্জি আছে কিন্তু সেটা তুই ওয়ার্ক হিসাবে কোনোদিনই বের করে আনতে পারবি না, সেটাকেও এন্ট্রপি বলা হয়, ঠিক আছে। তো এইভাবে ভাব, যদি এরকম হয়ে যায় কোনো একদিন যে ইউনিভার্সের এন্ট্রপি বাড়তে 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 এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছালো যে যেখানে তার মধ্যে এনার্জি আছে কিন্তু নট ইন ফর্ম অফ অ্যাভেলেবেল ওয়ার্ক, ঠিক আছে, কাজ এনার্জি আছে কিন্তু কাজ করার মতো এনার্জি নেই, ঠিক আছে, এটা এন্ট্রপিটা কিভাবে এতটাই বেড়ে সম্ভব? গেছে। হ্যাঁ, সম্ভব, ঠিক আছে, এটাই এন্ট্রপির পরিমাপ। যদি এটা হয়, যেদিন হবে সেদিন ব্যাপারটা এরকম হয়ে যাবে যে মানে কোনো কোনো ওয়ার্কই চলবে না, মানে কোনো ওয়ার্ক চলবে না, মানে আমাদের স্যার বলতো খুব মজা করে যে যদি এই যে আমরা এত ইরিভার্সিবল প্রসেস করছি, ঠিক আছে, এবং সেটা র্যান্ডামলি বেড়ে যাচ্ছে এই করার জন্য, এই গ্রিন হাউস এফেক্ট, অমুক তমুক হাজার রকম এফেক্ট বলা যেতে পারে। তো বরফ গলছে, আচ্ছা বরফ গললে কী হবে, পৃথিবীর জলস্তর বেড়ে যাবে, গোটা পৃথিবীতে জল এসে যাবে। এখন 78/1 বাস চলে, হ্যাঁ, বা আর কি 230 বাস চলে, তখন 230 নৌকা চলবে, সমস্যা কোথায়? হ্যাঁ, তাই না? সমস্যা তা নয়, সমস্যা অন্য জায়গায়। এইরকম র্যান্ডাম হলে ইউনিভার্সাল প্রসেস এটা একদিন ঘটবেই, কিন্তু আমরা যত বেশি পরিমাণ করবো তত তাড়াতাড়ি, যত আনরেগুলেটেড করবো তত তাড়াতাড়ি ঘটনাটা ঘটবে, যে একটা সময় আসবে যখন ইউনিভার্সে এনার্জি আছে বাট সেই এনার্জি ইন ফর্ম অফ নন অ্যাভেলেবেল ওয়ার্ক হয়ে গেছে। যখনই সেটা ঘটবে তখনই সবচেয়ে প্রথম যে ঘটনাটা ঘটবে যে আমাদের যে হৃৎপিণ্ড, সে হৃৎপিণ্ড পাম্প হচ্ছে কোথা থেকে, তার এনার্জি সে ওয়ার্ক ডান করছে, অর্থাৎ ওয়ার্ক ডান করতে গেলে কোথাও একটা পোটেনশিয়াল ডিফারেন্স দরকার হয়। এই পোটেনশিয়াল ডিফারেন্সের গল্পটাই তখন মিটে যাবে, আর তখন মানে সিস্টেমটা কোনো ওয়ার্ক করতে পারবে না, তাতে এনার্জি আছে কিন্তু সিস্টেমটা ওয়ার্ক করতে পারছে না। তো এই সিস্টেমে আমাদের হার্টবিট বন্ধ হয়ে যাবে, মানুষগুলো মরে যাবে, সেরকম গাছও মরে যাবে, সব কিছুই মরে যাবে। তো সেইটাকেই বলা হয় থার্মাল ডেথ। এটা আমরা সেকেন্ড ল যখন পড়বো তখন আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো, এন্ট্রপি বা ইত্যাদি রিয়েলাইজ করবো, ঠিক আছে। থার্মোডাইনামিক্স বিষয় ব্যাপারটা মানে আমার অন্তত কোয়ান্টাম মেকানিক্সের থেকেও জটিল লাগে, ঠিক আছে, তাই নাকি? আমার অন্তত। হ্যাঁ, ও, এর একটা কারণ হতে পারে যে আমি 11-12 থার্মোডাইনামিক্সটা মোটামুটি এটা পড়েছিলাম, ফার্স্ট ইয়ারে যখন আমাদের থার্মোডাইনামিক্স থাকে তখন আমি থার্মোডাইনামিক্সটা খুব একটা ভালো করে পড়িনি। ভালো ব্যাপারে সাইক্লিক প্রসেস ভালো করে পড়িনি কারণ আমার খুব একটা ইন্টারেস্ট লাগতো না। এখন ইন্টারেস্ট লাগে, কিন্তু আমার মনে হয় যে এটা কোয়ান্টাম মেকানিক্সের থেকেও বেশ কঠিন, মানে অনেক কিছুই একটু প্যারাডক্সিয়াল ব্যাপার স্যাপার থেকে যায়। যাই হোক, কোয়ান্টাম মেকানিক্সেও আছে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে খানিকটা ইয়ে করা যায়, ম্যানেজ করা যায়। আচ্ছা, এনি ইকুইলিব্রিয়াম প্রসেস সেটা রিভার্সিবল ইন নেচার, খুব স্বাভাবিক। একটা রিভার্সিবল প্রসেসের প্রাইমারি ক্রাইটেরিয়া হচ্ছে সে অল টাইম ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। তাহলে একটা ইকুইলিব্রিয়াম প্রসেস যেটা অল টাইম নিজের মধ্যে ইকুইলিব্রিয়াম মেনটেন করছে সেটা রিভার্সিবল হতেই হবে, ঠিক আছে। আচ্ছা, একটা রিয়াকশান, এটা আমি বলছি এ থেকে বি লেটস তৈরি হচ্ছে এইভাবে। আচ্ছা, এই সাইনটার মানে হচ্ছে এ থেকে বি ফরওয়ার্ড রিয়াকশান হয়, বি থেকে এ ব্যাকওয়ার্ড রিয়াকশানও হয়, ঠিক আছে, অর্থাৎ রিয়াকশানটা রিভার্সিবল, ঠিক আছে। এই রিয়াকশানের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, যে রিয়াকশানটা রিভার্সিবল কিন্তু দ্যাট ডাজেন্ট মিন এটা সবসময় ইকুইলিব্রিয়ামটা মেনটেন করছে। বোঝা গেল? হ্যালো, বোঝা গেল বোঝা গেল। হ্যাঁ, এর একটা উদাহরণ দিতে পারবি? আমি দিচ্ছি, হ্যাঁ, বল 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 বল, বলতে না পারলে বল। তুমি তো ঠিকলেন ব্যাটারি বানান, হয় ব্যাটারি, এনি ব্যাটারি, হ্যাঁ, যেগুলো কেমিক্যাল রিয়াকশন হয়। এই যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তুই যখন চার্জ দিচ্ছিস, হ্যাঁ, মানে আচ্ছা এটা বলতে হবে রিচার্জেবল ব্যাটারি, ঠিক আছে, রিচার্জেবল ব্যাটারি। এই রিচার্জেবল ব্যাটারিতে যখন তুই চার্জ দিচ্ছিস, এই ব্যাটারি তোর মোবাইলের আছে ব্যাটারি, যখন চার্জ দিচ্ছিস তখন একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, আবার যখন চার্জটা ডিসচার্জ হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। দ্যাট ডাজন্ট মিন তুই যখন মোবাইলটা ঘাঁটছিস চার্জের থেকে ডিসকানেক্ট করে তখন কিন্তু ডিসচার্জই হচ্ছে,
কিন্তু রিয়াকশানটা রিভার্সিবল ইন নেচার, বাট ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে না। বোঝা গেল? হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, তারপরে আমরা ইরিভার্সিবল ক্ষেত্রে এগুলো জাস্ট উল্টো হয়ে যায়। আচ্ছা, কোয়াসি স্ট্যাটিক প্রসেস বলে একটা প্রসেস হয়, যেটা হচ্ছে যে রিভার্সিবল প্রসেস যেহেতু আইডিয়াল প্রসেস, এটা ইনফাইনাইট টাইম লাগবে, ইনফাইনাইট স্টেপ লাগবে, এটা আমরা অ্যাচিভ করতে পারবো না, ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি যে একটা হাইপোথেটিক্যাল প্রসেস ভাবতে পারি যেটা রিভার্সিবলের খুব কাছাকাছি, যে তার স্টেপ নাম্বারটা ফাইনাইট কিন্তু ভীষণই লার্জ, ঠিক আছে? কয়েক কোটি স্টেপে একটা প্রসেস হচ্ছে, ঠিক আছে? তো কোটিটা তো একটা ফাইনাইট নাম্বার, কিন্তু জিনিসটা যেটা হবে সে ওইটা মানে নাম্বার অফ স্টেপটা অনেক লার্জ কিন্তু জিনিসটা ফাইনাইট। তো এই ধরনের প্রসেসকে বলা হয় কোয়াসি স্ট্যাটিক প্রসেস। ওই যেটা আমি তখন বলছিলাম যে আখেরে সব কিছুই কোয়াসি স্ট্যাটিক প্রসেসই করতে হবে, তুই ইয়ের দিকে যেতে পারবি না, কী বলো ওটার নাম, রিভার্সিবল প্রসেসের দিকে যেতে পারবি না। আচ্ছা, তাহলে রিভার্সিবল প্রসেস শেষ হলো, তাই তো? হুম। আচ্ছা, এবার আমরা কি পড়বো? ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম অ্যান্ড স্টেডি স্টেট। অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যান্ড স্টেডি স্টেট, এটা হেডিং হওয়া উচিত। যাই হোক, যা লিখেছি। আচ্ছা, ইকুইলিব্রিয়াম, এক সেকেন্ড দাঁড়া তো, অনুপমার কি হলো, ক্লাস করলো না কেন? কি রে, তুই থার্মাল ক্লাস করলি না কেন, কি হয়েছে? কি ঝামেলার ব্যাপার, যাই হোক। আচ্ছা, ইকুইলিব্রিয়াম স্টেট আর স্টেডি স্টেটটা কি, যে আচ্ছা প্রথমে আমরা ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট দুটো কি গ্রসলি বলার চেষ্টা করি। যে একটা সিস্টেম, কোনো একটা সিস্টেম আছে, এই সিস্টেমটার যে প্যারামিটার্সগুলোর কথা আমরা বলেছিলাম, অর্থাৎ যাদেরকে আমরা প্রপার্টিজ বলছি পরবর্তীকালে, ঠিক আছে? সেই এই প্যারামিটার্সগুলোর সবসময় টেন্ডেন্সি থাকবে সে একটা মানে থ্রু আউট দ্য প্রসেস সে একটা যেন ইউনিফর্মিটি গেইন করে। হ্যাঁ, মানে কোন একটা লেটসে প্রেশার, সে চাইবে যে সবসময় সে যেন একটা ইউনিফর্ম প্রেশার, একটা মানে ইউনিফর্মের বাংলা কী হবে, স্কুলের পোশাক নয়, সেই ইউনিফর্ম নয়, মানে ওই ইউনিফর্মটাও এসছে এইখান থেকেই, যে সব কিছু একটা সমতা বজায় থাকবে এরকম একটা ব্যাপার, সবাই একরকম ড্রেস পরবে। হ্যাঁ, তো ইউনিফর্ম একটা থ্রু আউট দ্য প্রসেস। অভিন্ন বলে এটাকে বাংলায়। আচ্ছা, অভিন্ন বলে, হ্যাঁ অভিন্ন, এই তো পাওয়া গেছে। এরকম ওয়ার্ড আমার বাংলায় কোনোদিন শুনিনি। অভিন্ন ওয়ার্ড শুনিস নি তুই? না, ভিন্ন নয় আর কি, আলাদা নয়। ও আচ্ছা, এটা মানে হ্যাঁ ভিন্ন নয়, হ্যাঁ ভিন্ন নয়। তো এই যে প্যারামিটার্সগুলো সবসময় অভিন্ন থাকতে চেষ্টা করছে, এই চেষ্টাটার জন্যই ইকুইলিব্রিয়াম স্টেট বা স্টেডি স্টেটের জন্ম হচ্ছে, ঠিক আছে? তো ইকুইলিব্রিয়াম স্টেটটা কি? ইকুইলিব্রিয়াম স্টেটটা হচ্ছে যে কি হচ্ছে, যখন এক বা একের অধিক কোনো ইন্টেন্সিভ প্রপার্টি ফর আ সিস্টেম সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে উইদাউট দ্য হেল্প অফ সারাউন্ডিংস, ঠিক আছে? তার মানে কি, এই সিস্টেমটার কোন একটা প্যারামিটার, লেটস সে সাম এক্স, ঠিক আছে? এক্স একটা ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে? ইন্টেন্সিভ প্রপার্টি এই ইন্টেন্সিভ প্রপার্টিটা যখন একটা ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে, লেটস সে এক্স ড্যাশ, এইখানে গিয়ে রিচ করছে, এবং তার জন্য সে সারাউন্ডিংস থেকে কোনো হেল্প নিচ্ছে না, সিস্টেমটাই যা করার করছে, ঠিক আছে? এই তখন সে স্টেটটাই যখন গিয়ে এটা পৌঁছাবে, যখন ওই সিস্টেমটা একটা ফর অ্যান্ড পার্টিকুলার ইন্টেন্সিভ প্রপার্টির জন্য একটা ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছাবে উইদাউট দ্য হেল্প অফ সারাউন্ডিংস, তখন সেই স্টেটটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম স্টেট, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম স্টেট। আর স্টেডি স্টেট কি, সেম অ্যাজ একটা সিস্টেম, তার কোনো একটা প্রপার্টি, সেই ইন্টেন্সিভ প্রপার্টি অবভিয়াসলি, হ্যাঁ ইন্টেন্সিভ প্রপার্টি
সে একটা ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছাবে, কিন্তু সেই পৌঁছানোর জন্য সে সারাউন্ডিংসের থেকে হেল্প নেবে। ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলেই বোঝা যাবে। এই সারাউন্ডিংসের থেকে হেল্প নিয়ে যদি একটা ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছায়, তখন আমরা সেটাকে বলবো স্টেডি স্টেট। এর অর্থ হলো, প্রথমে আমরা সহজ করে বুঝি যে সিস্টেমটা যখন ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, ঠিক আছে, তখন ও ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেল, ও কোন একটা পার্টিকুলার ইন্টেন্সিভ প্রপার্টির একটা ফিক্সড ভ্যালুতে পৌঁছে গেল, তো পৌঁছে গেল, যতক্ষণ না বাইরে থেকে ওই ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টার্ব করা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ইকুইলিব্রিয়ামটা মেনটেন হবে। ওয়্যারএস স্টেডি স্টেটের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে সারাউন্ডিংসটা যেহেতু ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট কি, যেই মুহূর্তে আমি সারাউন্ডিংসের সঙ্গে সিস্টেমের কানেকশানটাকে হ্যাম্পার করে দেবো, তখনই সেই স্টেডি স্টেটটা কিন্তু ভেঙে যাবে। এবার আমরা যদি দেখার চেষ্টা করি যে কোনটা একটা স্টেডি স্টেটের উদাহরণ, একটা ইকুইলিব্রিয়াম স্টেটের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, স্টেডি স্টেটের উদাহরণ আগে দিই। লেটস সে আমি একটা বাক্স নিয়েছি, তার ভেতরে একটা হিটারকে রেখেছি। ঠিক আছে, হিটারকে রেখেছি, যা তার বাইরে আছে। এবার কি হবে, এখানে হিট জেনারেট হবে। ঠিক আছে, হিট জেনারেট হবে, হিটটা ডিসিপিটেড হবে, তাই তো? হবে তো না, হবে না? হ্যালো, হবে হবে হবে, আমি একটু মাইকটা বন্ধ রাখছি। আচ্ছা, হিট ডিসিপিটেড হবে, এবং এই সিস্টেমটা থেকে যদি আমি বাউন্ডারিটা, আমি অ্যাডায়াবেটিক নয়, ফলে এখান থেকেও হিট ডিসিপিটেড হবে। এবং ফাইনালি এমন একটা যদি আমি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করি, তখন একটা সময় একটা জায়গায় গিয়ে মানে একটা জায়গায় আসবে যখন দেখা যাবে যে এই ভেতরের একটা টেম্পারেচার, একটা ইন্টেন্সিভ প্রপার্টি, সেটা একটা ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে। মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই হিটার এখানে হিট সাপ্লাই করছে, এবং এইখান থেকে আমার ইয়েটা ডিসিপিটেড হয়ে যাচ্ছে। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এসি, অনেকের বাড়িতেই থাকে। ঠিক আছে, এসিতে আমরা যখন এই টেম্পারেচারটা ফিক্সড করি 10-15 হয় না, কত হয়, 16 অবধি লাস্ট হয় বোধহয়। ঠিক আছে, হ্যাঁ, তো 16-17 যাই করি না কেন, সেটা যখন আমি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করবো, রাত্রি 12টার সময় 16তে দিয়ে ঘুমিয়ে গেলাম, হ্যাঁ, 3-4 ঘন্টা পর ওর টেম্পারেচারটা কিন্তু রুম টেম্পারেচারটা 16-র কাছাকাছিতে পৌঁছে যায়। হয়তো পুরোপুরি 16 পৌঁছাতে পারে না, সেটা ডিপেন্ড করবে ঘরটার সাইজ কত, সেই এই সবের উপর ডিপেন্ড করবে, কিন্তু ওটা 16তে পৌঁছে যায়। কী করে পৌঁছায়, মানে কীভাবে পৌঁছায়, কেন প্রথমেই পৌঁছাচ্ছে না? কারণ এসি ওটাকে ঠান্ডা করার চেষ্টা করছে, কিন্তু আমরা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে গরম করছি, আমরা আমাদের বডি হিট ডেসিপিট করছি, এই জন্য রুম টেম্পারেচার বাড়ছে। অ্যাট দ্য সেম টাইম রুমের যে ওয়ালগুলো, সেখান থেকে হিট আসছে, তার ফলে রুমের টেম্পারেচার বাড়ছে। কিন্তু এই বাড়া কমাটা চলতে 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 একটা সময় গিয়ে আসবে যখন রুম টেম্পারেচারটা মোটামুটি একটা ফিক্সড হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে স্টেডি স্টেট। যেই মুহূর্তে এসিটা বন্ধ করবো 10-15 মিনিটের মধ্যে টেম্পারেচার আবার বেড়ে যাবে, তাই হবে তো? যা, কেউ কিছু বলে না, স্টেডি স্টেট। আচ্ছা, এরপরে ইকুইলিব্রিয়াম স্টেট কোন? ইকুইলিব্রিয়াম স্টেটের উদাহরণ হচ্ছে, আমি দুটো বডি নিয়েছি, এই তোরা আছিস তো? শোনা যায় না তো কিছু, আছি আছি। খুব মুশকিল এই অনলাইনে পড়ানো। যাই হোক, কোথায় গেল? হ্যাঁ, তো এইবার আমরা দুটো বডি নিয়েছি, লেটস সে এ বডি অ্যান্ড বি বডি। এই দুটো টেম্পারেচার ডিফারেন্ট, টি এ, এটা হচ্ছে টি বি। এবার আমি বললাম টি বি ইজ গ্রেটার দেন টি এ, তাহলে কী হবে? টি বি থেকে টি এর দিকে হিট ফ্লো হবে তো? হ্যাঁ না কিছু?
হবে হবে। হ্যাঁ আমি এবার একটু মাইক অফ রাখছি, কিছুক্ষণ পর অন করবো। আচ্ছা এই কি এমন কথা, যাই হোক তাহলে আমি একাই বক বক করে যাবো, ঠিক আছে করি। তো হিট ফ্লো হবে এইদিকে। এবার কতক্ষণ এই হিট ফ্লোটা হবে না, যতক্ষণ না পর্যন্ত এই টেম্পারেচার দুটো ইকুয়েট করছে। ইকুয়েট করছে কীরকম, যে 80, লেটসে আমি গড় হিসেবে যদি ধরি মানে সামথিং টি বি থেকে টি এ এর মাঝামাঝি কোনো একটা টেম্পারেচার টি, লেটসে সেই টিতে দুটো বডি গিয়ে পৌঁছাবে, অর্থাৎ টি এ থেকে এখানে হিট ট্রান্সফার হয়ে টি এ বাড়তে 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 টিতে গিয়ে পৌঁছাবে, এবং টি বি কমতে 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 টি এতে গিয়ে পৌঁছাবে। যখন এই সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করার পর এই ঘটনাটা ঘটে যাবে, যখন এই টিতে গিয়ে পৌঁছে যাবে। আচ্ছা এই যে বাউন্ডারিটা আমি দিয়েছি, বাউন্ডারিটা দিয়েছি এটা লিক প্রুফ এবং অ্যাডাবেটিক, লেটসে ফলে এই এই পুরো সিস্টেমটার বাইরে থেকে হিট বেরোনোর জায়গা নেই। তাহলে এই সিস্টেমটা বি থেকে এ তে হিট ট্রান্সফার করবে, এর টেম্পারেচার বাড়বে এবং বি এর টেম্পারেচার কমবে, এটা বাড়তে বাড়তে এবং এটা কমতে কমতে একটা নির্দিষ্ট টেম্পারেচার এসে পৌঁছাবে, এবং ওয়ান্স এই টেম্পারেচারে পৌঁছে গেল তখন কোনো নেট হিট ফ্লো কোনো দিকেই দেখা যাবে না। এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে ইকুইলিব্রিয়াম। আচ্ছা, ঠিক আছে, এবার দেখ এখানে এখানে সারাউন্ডিংসের কোনো গল্প নেই, ঠিক আছে। এবার একে তো পার্টারবেট করতে গেলে তোকে কী করতে হবে, বাইরে থেকে তোকে কিছু একটা কারসাজি করতে হবে, যে হয় বি কে তুই খানিকটা টেম্পারেচার বাড়িয়ে দিলি, অথবা একে আরও খানিকটা টেম্পারেচার কমিয়ে দিলি। এইসব কিছু করলে তবে ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হবে। সোজা কথা হচ্ছে সিস্টেমটাকে পার্টারবেট করলে, ডিস্টার্ব করলে তবে গিয়ে ইকুইলিব্রিয়ামটা নষ্ট হবে, নিজে থেকে নষ্ট হবে না। স্টেডি স্টেট কিন্তু তা নয়। এর মানে যে কোনো সিস্টেম ইকুইলিব্রিয়াম থাকতে চায়। হ্যাঁ চায়, সেই ইকুইলিব্রিয়ামেই যেতে চায় দিনের শেষে। মানে এবার আমরা ডিপেন্ড চাই। করছে মানে কার সাথে ইকুইলিব্রিয়ামে যেতে চায়। ইকুইলিব্রিয়ামে যেতে চায় তার মানে সারাউন্ডিংসের লোয়েস্ট পসিবল যে অপশনটা আছে সে সেদিকে যেতে চায়। হ্যাঁ হ্যাঁ। ওই সে একটা গান আছে না, কি যেন ছবিটার নাম, রাভান বোধহয় ছবিটার নাম, রাওয়ান না কিন্তু রাভান বলে একটা ছবি আছে, সেই ছবির একটা গান আছে, বেহনে দে মুঝে বেহনে দে, বেহনে দে মুঝে পানি কি ধারা সাগর মে যা গিরনা হয়, এরকম কিছু একটা লাইন ছিল, ঠিক আছে। তো ওরকম ব্যাপারটা যে ইকুইলিব্রিয়াম হচ্ছে ইটস লাইক দ্যাট, যে বয়ে যাবে কতক্ষণ অবধি বয়ে যাবে, যতক্ষণে সে সাগরে গিয়ে পৌঁছাচ্ছে। হ্যাঁ, এবার যখনই সে সাগরে গিয়ে পৌঁছাচ্ছে তখন সে সাগরেই থাকবে, যতক্ষণ বাইরে থেকে আবার সূর্য এসে সেই জলটাকে টেনে নিয়ে আবার মেঘে নিয়ে যাচ্ছে। তো ইকুইলিব্রিয়াম স্টেট মোদ্দা কথা হচ্ছে তাকে সেখানে সারাউন্ডিংসের কোনো ভূমিকা নেই। স্টেডি স্টেট সেখানে হচ্ছে সারাউন্ডিংসের মারাত্মক ভূমিকা রয়েছে। আচ্ছা এই ইকুইলিব্রিয়াম আবার দু ধরনের হয়। হ্যাঁ, একটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এই ডাইনামিক ইকুইলিব্রিয়ামটা অরিজিৎ অন্তত অনেকদিন ধরে পড়ছিস, আমার মুখে অনেকবার শুনে থাকতে পারবি, ঠিক আছে, শুনে থেকেছিস হয়তো। হ্যাঁ, ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ইকুইলিব্রিয়াম, টটোমারিজম যখন আমরা বলেছিলাম এটা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। টটোমারিজম পড়েছো সুতনুকা? হ্যালো সুতনুকা, টটোমারিজম পড়েছো? ওয়েট, আই থিঙ্ক ও মেসেজ করেছে কোনো গ্রুপে। মেসেজ করেছো কোথায়, হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ। আচ্ছা দেখি। 12টার মধ্যে ছুটি দিও, স্কুলে ক্লাস শুরু হবে, 11:30 থেকে করার কথা মানে বলে 12টায় করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, না না সমস্যা এই অনলাইন ক্লাসে এখানে অন হয় না। আমার আজকে একটা বন্ধ হয়ে গেছিলো। ভালো হয়েছে, আমি ঘুমাচ্ছিলাম। আরে আমার দোষেই বন্ধ হয়েছে, আমি কালকে রাত্রিরে একটা কাজ করছিলাম আর আমার মনিটরটা খুব খারাপ অবস্থা, ঠিক আছে। মনিটরটা একটু যদি সিপিইউতে বেশি ভারী কাজ হয় মনিটর ব্লিঙ্ক করতে শুরু করে। তো এবার মনিটরটা ওই জন্য আমি কি করি, যত প্রসেস আছে শুধুমাত্র যে প্রসেসটা দরকারি সেই প্রসেসগুলোই রাখি। তো এরকম করতে করতে আমি দেখছিলাম এই OneNote-এর একটা ব্যাকগ্রাউন্ড প্রসেস চলছিল, আমি ওটাকে কেটে দিয়েছি, ব্যাস ক্র্যাশ করে গেছে। তখন বুঝতে পারিনি, তখন সব কাজই হয়েছে, বন্ধ টন্ধ করে ঘুমিয়েছি, সকালবেলা উঠে দেখি চলছে না। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম। মানে হচ্ছে এই যে উদাহরণটা দিলাম এটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। ওয়্যারএজ একটা কেমিক্যাল রিয়াকশন, সুতনুকা শুনতে পাচ্ছে তো নাকি শুনতেও পাচ্ছে না?
মেসেজ কি করলে করে বলিস। বলি? তুই মেসেজ করলে আমাকে দেখে বলিস, আমি দেখতে পাবো না এগুলো, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও ডিনামিক। দাদা, মাইকটা অন হচ্ছে না, চেষ্টা করছি তাও হচ্ছে না। হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এ থেকে বি ধর যাচ্ছে, হুম, এবার এর ফরওয়ার্ড রিয়াকশন আছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন আছে। প্রথমে যখন একটা রিয়াকশন শুরু হয় তখন অনলি এ দিয়ে শুরু করেছি, বি তো তখন জিরো, তাহলে এই আছে, এর কনসেন্ট্রেশনই আছে, লেটস সে এ, বি তখন জিরো, তার মানে ফুললি এই ফেজে রিয়াকশন শুরু হবে। হচ্ছে 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 আস্তে আস্তে বি এর অ্যামাউন্ট বাড়ছে, এখানে লেটস একটা ইনিশিয়াল স্টেটে, ইন্টারমিডিয়েট স্টেটে এ মাইনাস সাম এক্স হয়ে গেছে, এই এক্সটা হচ্ছে কত পরিমাণ এ বিতে কনভার্ট হয়েছে, তাহলে এখানে বি এর অ্যামাউন্ট হয়ে গেছে এক্স, ঠিক আছে? এরকম করতে 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 একটা সময় দেখা যাবে যখন এটা এক্স হয়েছে তখন ডিপেন্ডিং আপন দ্য কনসেন্ট্রেশন, এখানে হয়তো এ মাইনাস এক্স যে ভ্যালুটা সেটা এক্সের থেকে বড়, তাহলে এখনও ফরওয়ার্ড রিয়াকশনটাই বেশি ফাস্ট হবে, কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশন আস্তে আস্তে শুরু হয়েছে। এটা করতে 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 একটা এমন সময় আসবে যখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন will be exactly equal to the rate of the backward reaction. তখন আমরা এখানে এটাকে বলবো এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম রিচ করেছে। 1 মিনিট দাঁড়াও। ফরওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড রিয়াকশন বুঝলাম না। এটা না বোঝার কি আছে? এ থেকে বি হচ্ছে, এইটা তোর ডিজায়ার ডাইরেকশন, তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, আর বি থেকে এ হচ্ছে, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশন। হ্যাঁ ঠিক আছে। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়ে গেছে, তাহলে আমরা এটাকে ইকুইলিব্রিয়াম বলবো তো। হ্যাঁ হুম, কিন্তু এটা ডিনামিক ইকুইলিব্রিয়াম, তার কারণ কি, এর মানে কিন্তু এটা নয় যে এখানে কিছু ঘটছে না, ঘটছে, এ থেকে বি তৈরি হচ্ছে, আবার আচ্ছা, ঘটতেই চলেছে, মানে সঙ্গে সঙ্গে সমগতিতে বি থেকে এ B- ট্রান্সফার হচ্ছে, ফলে নেট হ্যাঁ, কোনো চেঞ্জ হ্যাঁ। হচ্ছে না, ইটস এ ইকুইলিব্রিয়াম, নেট কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভেতরে কিন্তু জিনিসটা চলছে, তাই এটাকে বলছি ডিনামিক ইকুইলিব্রিয়াম। হুম, কথিত। আর স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে একটা উদাহরণ তো আমরা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, ফর ইকুইলিব্রিয়াম, এটা আমি লিখে দিচ্ছি এই মুহূর্তে, জানি না কতটা বুঝতে পারবি। ফর ইকুইলিব্রিয়াম স্টেট ডেল্টা এস ইকুয়াল টু জিরো, মানে ডেল্টা এস মানে কি, এস অফ ফাইনাল স্টেট মাইনাস এস অফ ইনিশিয়াল, অর্থাৎ এন্ট্রপি চেঞ্জ সেটা হচ্ছে জিরো। হোয়ার ফর স্টেডি স্টেট ডিএস ডিটি এটা ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখানে যেমন আমরা একদম ডিরেক্টলি চেঞ্জটা বলে দিচ্ছিলাম মেজারেবল স্কেলে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, যে এন্ট্রপিটা একটা থ্রু আউট দ্য টাইম ধরে সেটা চেঞ্জ, এন্ট্রপির কোনো চেঞ্জ হবে না, এক্ষেত্রে কিন্তু আমি তা বলতে পারবো না। তার কারণটা কিছুই না, ওয়ান্স ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশ, ওর কোনো এস একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, তাহলে সেটার কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তো কিন্তু যখন আমরা স্টেডি স্টেটের ক্ষেত্রে কথা বলবো, আচ্ছা এক সেকেন্ড, এটা ঠিক বললাম তো? এতগুলো জিনিস নিয়ে মাথায় কাজ করতে হবে, বোধহয় ঠিকই বলেছি। Let me check. হ্যাঁ, কোথায় কোথায় কোথায়, না হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে, কি গান বাজতে শুরু করছে, যাই হোক। ফর ইকুইলিব্রিয়াম স্টেটের ক্ষেত্রে আমরা এই যে হ্যাঁ বলো। এন্ট্রপির যে চেঞ্জ, অনেকটা টাইম ধরে আমি একটা এন্ট্রপির চেঞ্জ দেখলাম, সেই কোনো চেঞ্জ হবে না, জিরো। কিন্তু স্টেডি স্টেটের ক্ষেত্রে আমি দেখতে পাবো যে এন্ট্রপির কোনো চেঞ্জ হবে না, কিন্তু আসলে প্রতি মুহূর্তে এন্ট্রপির কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ওর সারাউন্ডিংসের থেকে হেল্প নিয়ে যাচ্ছে। সেই জন্য আমি এরকম ডিরেক্টলি ডেল্টা সাইনটা ইউজ করতে পারবো না, আমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করতে হবে, যেখানে আমি বলছি যে ফর ইনফিনিটেসিমালি স্মল টাইম চেঞ্জ দ্য চেঞ্জ ইন এন্ট্রপি উইল বি জিরো, ঠিক আছে? তার মানে আচ্ছা এই খুব বড় সেন্সে যখন আমি খুব মানে ইকুইলিব্রিয়ামের মতো অনেকটা টাইম গ্যাপে দেখবো, তখন নেট চেঞ্জ থাকলেও থাকতে পারে,
কিন্তু যদি ইনফিনিটেসিমালি স্মল চেঞ্জ অফ এন্ট্রপি দেখি সেটা জিরো হবে। এইটা হচ্ছে ডিফারেন্স। এটা এই মুহূর্তে তোদের পক্ষে রিয়েলাইজ করা একটু মুশকিলের, ঠিক আছে? স্টিল ঠিক আছে, মানে আমি বলার জন্য ফর কমপ্লিটনেস আমি এটা বলে রাখলাম এখানে। আচ্ছা, এরপরে কি পড়ে আছে? রিভার্সিবল প্রসেস, ইকুইলিব্রিয়াম সব বুঝে গেছি। আচ্ছা, 3টে ইকুইলিব্রিয়াম পড়তে হবে আমাদেরকে। ইকুইলিব্রিয়াম আগে ছিল না। ইকুইলিব্রিয়াম আগে ছিল? আগে বলতে মানে এগুলো পড়ানোর আগে ছিল বইতে। হ্যাঁ সে ঠিক আছে, আমরা আমাদের মতো করে পড়ছি, ঠিক আছে। বলছি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম এগুলো তো স্টেটের ভিত্তিতে ইয়ে করা, সেটার ভিত্তিতে মানে ভাগগুলো করা। 3টে প্রপার্টির উপর ডিপেন্ড করে: মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আর হারমোনিক ইকুইলিব্রিয়াম আর থার্মাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অনলি স্পেসিফিক ফর কেমিক্যাল সিস্টেমস, আর বাকি দুটো ইকুইলিব্রিয়াম সমস্ত সিস্টেমের ক্ষেত্রেই খাটবে, ঠিক আছে। তো ফিজিক্স আর থার্মোডাইনামিক্স এখানে কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নেই। সব বেসিক থিওরিতে কোনো পার্থক্য নেই। অনলি তারা কোন মানে দুজন মানে ফিজিক্সের থার্মোডাইনামিক্স কেমিক্যাল রিঅ্যাকশন নিয়ে কোনো কথাই বলবে না। হ্যাঁ, অনলি গ্যাসের এক্সপ্যানশন অমুক তমুক এসব নিয়ে কথা বলবে। আর আমাদের এখানে গ্যাসের এক্সপ্যানশন অমুক তমুক নিয়ে কথা বলা সত্ত্বেও তোকে কেমিক্যাল সিস্টেম নিয়েও অর্থাৎ থার্মোকেমিস্ট্রির একটা পার্ট পড়তে হবে। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে এখানে যে ইন্টেন্সিভ প্রপার্টিটা আমরা দেখব, যে ইন্টেন্সিভ প্রপার্টির চেঞ্জটা আমরা দেখব সেটা হচ্ছে প্রেসার। আচ্ছা, ঠিক আছে, প্রেসার P। তাহলে when pressure of a system attains its constant value without the help of surroundings, then a mechanical equilibrium state is established, এটা আমরা বলবো, ঠিক আছে। এবারে পড়বে এটা কখন প্রেসার একটা কনস্ট্যান্ট ভ্যালুতে পড়বে, যখন সিস্টেমটার মধ্যে কোনো আনইকুয়াল আর আনব্যালেন্স ফোর্স কাজ করবে না। থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে আরেকটা ফান্ডামেন্টাল ইন্টেন্সিভ প্রপার্টি, সেটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে। টেম্পারেচার যখন একটা ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছায়। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অনলি স্পেসিফিক ফর কেমিক্যাল সিস্টেম, সেটা হচ্ছে মানে কনসেন্ট্রেশন তোদের লেভেলের জন্য কনসেন্ট্রেশন, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলা উচিত আমাদের অ্যাক্টিভিটি অফ কেমিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, এই অ্যাক্টিভিটি ব্যাপারটাকে একটু ভালো করে পরিষ্কার করে বলে দিই। বলি তো অনেক কিছুই, কিন্তু সেগুলো কতটা তোদের মাথায় রাখতে পারবি? অ্যাক্টিভিটি of a particular chemical component, let's say সেটা a দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, a of some i, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার আয়ের কম্পোনেন্ট, তার অ্যাক্টিভিটি হচ্ছে a। এইটাই হচ্ছে কোনো একটা সিস্টেম, কোনো একটা কেমিক্যাল কম্পোনেন্টের, যেটাকে আমরা কনসেন্ট্রেশন বলি। কনসেন্ট্রেশন হচ্ছে ভীষণই লিমিটিং একটা জিনিস, আসলে বলা উচিত হচ্ছে অ্যাক্টিভিটি। আর কনসেন্ট্রেশনের সঙ্গে অ্যাক্টিভিটির রিলেশন হচ্ছে অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু সাম অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইনটু কনসেন্ট্রেশন অফ। তাহলে অ্যাক্টিভিটি ইজ বেসিক্যালি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইনটু কনসেন্ট্রেশন টার্ম। এবং যদি খুব ডাইলুট সলিউশন হয়, যেটা তোদের লেভেলে কাজ করা হয়, ফর ডাইলুট সলিউশন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট টেন্ডস টু 1, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন। এবং সেই জন্যই আমরা তোদের লেভেলে যা কাজকর্ম করি সব কিছুতে কনসেন্ট্রেশন টার্মটা নিয়েই কথা বলি। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে যখন concentration or activity of a system attains a constant value without the help of the surroundings, then chemical equilibrium state is established, ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? কেউ কোনো উত্তর দেয় না? মাহমুদ? হ্যাঁ। আচ্ছা, এই 2 মিনিট মাইকটা অফ রাখি। আরে এইখানে তো কমিউনিকেশনের মাধ্যমই এটা, মানে ফলে পড়া মানে তো মানে এটা এরকম নয়, মানে অন্তত আমার ক্ষেত্রে তো নয় যে
ওয়ান ডিরেকশনাল, ঠিক আছে, যে আমি বলে যাব গড়গড় করে, তাহলে তো না না সব বলছি থেকে বলছি বেটার অপশন হচ্ছে সেই, এটাই যদি হয় যে আমি বলে গেলেই মিটে যায়, তাহলে সব থেকে বেটার অপশন হচ্ছে আমি আমার সুবিধা মতো যখন খুশি একটা ক্লাস রেকর্ড করব, দরকার হয় পাটে পাটে রেকর্ড করব, ভিডিওগুলো জুড়ে ইউটিউবে আপলোড করে দেবো, তুই দেখে নিবি, আহা তোরা দেখে নিবি, ঠিক আছে। সুন্দর। হ্যাঁ হ্যাঁ সুন্দর কি মানে ওখানে সুন্দর বুঝলাম, কিন্তু সুন্দরের অসুন্দরতাও আছে, ওটা বড়দের ক্ষেত্রে ঘাটে, তোদের আমরা ক্ষেত্রে, ইন্টারঅ্যাক্ট করতে পারবো না। হ্যাঁ তোরা কিছুই বুঝবি না, তোরা সবে সায়েন্সটা শিখছিস, তোরা কিছুই বুঝবি না। আমরা এনপিটিএল এর কোর্স দেখে তাও অনেক সমস্যা হয়, প্রচুর সমস্যা হয়, তোর কাছে প্রতি মুহূর্তে একটা কোনো প্রশ্ন জাগবে, কিছু জাগবে যেটা তুই করতে পারবি না, তোকেই খুঁজে নিতে হবে, এই করে নিতে হবে, সেই করে নিতে হবে, হ্যাঁ, ফলে ওটা খুব মুশকিলের ব্যাপার। যাই হোক, বুঝলাম। আমরা ওটা হচ্ছে মানে তিনটে ইকুইলিব্রিয়াম স্টেট বুঝে গেলাম, তাহলে আমরা বলছি এবার থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম স্টেট বা থার্মোডিনামিক স্টেট অফ ইকুইলিব্রিয়াম। সেটা কি, সেটা কিছুই না, যখন প্রত্যেক মানে কোন একটা সিস্টেমের ওই তিনটে ইকুইলিব্রিয়াম, নেমলি থার্মাল, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল, এই তিনটে ইকুইলিব্রিয়ামই মেনটেন হবে কোন একটা সিস্টেমের ক্ষেত্রে, তখন আমরা বলবো দ্য সিস্টেম ইজ ইন থার্মোডাইনামিক স্টেট অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। আচ্ছা স্টেট অফ ইকুইলিব্রিয়াম। আচ্ছা এবার জিরোথ ল বলে আজকের মতো শেষ করি, পরের দিন থেকে ফার্স্ট ল। জিরো ক্লাব পড়েছি আমি কোথাও ফিজিক্সে। আচ্ছা সে ফিজিক্সে তো সবই পড়েছিস, আগে যদি মানে থার্মোডাইনামিক্স পড়ানো হয়ে যায়, ঠিক আছে। স্টেট প্রপার্টি, পাথ প্রপার্টি বলা হয়ে গেছে, স্টেট অফ সিস্টেম, দাঁড়া দেখিনি কিছু বাদ গেল কিনা এটুকুর মধ্যে, রিভার্সিবল প্রসেস এসব বলে দিয়েছি, ইরিভার্সিবল প্রসেস বলে দিয়েছি, ঠিক আছে। তা অনলি থিং রিমেন্স সেটা হচ্ছে আমার জিরোথ ল। জিরোথ ল তোদের বইতে নেই, মানে কেমিস্ট্রির বইতে নেই, কিন্তু বলাটা ইম্পর্টেন্ট, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোর পর টিএইচ বসে হ্যাঁ না, মানে ফার্স্ট হয় সেকেন্ড হয়, জিরোর সাথে টিএইচ বসে যেমন। জিরোথ লই তো লেখা থাকে বইগুলোতে। হ্যাঁ মানে আমি বলছি, ও আচ্ছা, অন্য কিছু বলতে পারতো। জিরোথ ল মানে জিরোথ ল বলার কারণ হচ্ছে থার্মোডাইনামিক্সের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখলে প্রথমে ফার্স্ট ল এসছে, তারপর সেকেন্ড ল এসছে, থার্ড ল এসছে, তারপর জিরো ক্লাব এসছে। না ফার্স্ট ল সেকেন্ড ল এর মাঝামাঝিতে জিরোথ ল গেছে। জিরোথ ল ইজ ভেরি ট্রিভিয়াল ওয়ান, ঠিক আছে, মানে প্রথম যুগে ইডিয়াল কেউ বাংলা ভাষায় বলে ট্রিভিয়াল, কলেজ। ট্রিভিয়াল মানে হচ্ছে মানে যেটা খুবই স্বাভাবিক কথা, ঠিক আছে, সেটাকে আমরা ট্রিভিয়াল বলি, ঠিক আছে। হ্যাঁ কোনো আচ্ছা, কিছু একটা হ্যাঁ খুব স্বাভাবিক সলিউশন হচ্ছে ট্রিভিয়াল, সেটাকে আমরা ট্রিভিয়াল বলি। তো এবার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে ভীষণই ট্রিভিয়াল একটা ইয়ে, সেটা হচ্ছে হ্যাঁ, ধর একটা সিস্টেম আছে এ, ঠিক আছে, সে বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, আমি ইকুইলিব্রিয়াম মানে এই সাইনটা দিই। আবার লেটস সে সি আরেকটা সিস্টেম আছে, সে বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলছে এইটা বলে দাও মানে বাই ডিফল্ট কি হবে, এ আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এর আমি যদি ইংরেজিতে এর ডেফিনেশনটা লিখি, সেটা হচ্ছে when a system A is in the thermal equilibrium with a system, দাদা আমি লিভ করলাম, মেসেজ এলো আমি না। 12টায় ক্লাস, তো এখনো তো 10 মিনিট আছে, তার আগেই ছেড়ে দিচ্ছি। এইটা তো হয়েই গেছে আর কি।
শুরু করে দিয়েছে তারা। with another system C, then the system A, রিভু করে গেছে। ঠিক আছে। এটা তো সোজা জিনিস, যাই হোক। B in the thermal equilibrium with C। হ্যাঁ। এই ওটা লিখে দিলাম ফর কমপ্লিটনেস। এখান থেকে প্রিন্সিপাল অফ থার্মোমিটার কী করে থার্মোমিটার বানাবো তার প্রিন্সিপাল বলা যায়, ওইসব তো তোদের নেই, আমি বলবো না, ঠিক আছে? বেশি হ্যাঁ পড়িয়ে বলতে লাভ হবে, নেই তোদের। থাক। যা পড়ছি তাই পড়তে পারছি না, তবে না পড়ি না, পড়তে পারছি না। হ্যাঁ সেটাই, ফলে বেশি পড়িয়ে লাভ নেই। তো এই অবধি থাকলো, আমরা পরের দিন ফার্স্ট ল শেষ করব, হ্যাঁ। ঠিক আছে? তারপরে থার্মোকেমিস্ট্রি আছে, সেকেন্ড ল আছে। হুম। আচ্ছা, কবে পরীক্ষা তোদের? 2। এই তুই আমার গ্যাস, দাঁড়া এক সেকেন্ড, আগে এটা বন্ধ করি। হ্যাঁ রেকর্ডিং